ঢাকা শহরে শীত উপভোগ করা যায় না। এই যে পৌষ মাসের এই কনকনে শীতেও ঢাকায় ঠিকই গরম লাগে। গ্রামাঞ্চলে বা উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। ঢাকায় তো এই সময়টাতেও মানুষের ঘরে ফ্যান চলে। এই হালকা গরমেই উষা ঘেমে একাকার। কপালের উপরের ঘাম চিকচিক করছে, নাকের পাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের উপরেও বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। একে তো ফ্যান অফ, তার উপরে বেডে জামা আয়রন করতে হচ্ছে। সাগর একটু আগেই বাবার কাছ থেকে ফিরে এসেছে। নিজের রুমে এসে আবারও বসল উষার সম্মুখে। কাজে মগ্ন থাকা ঘরমুক্ত উষাকে দেখতে সাগরের কাছে অনেকটা আবেদনময়ী লাগছে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে এভাবে টানে? এই মেয়েকে এই অবস্থাতে দেখেই কেন সাগরের এত ভালো লাগবে? উষা কাজের ফাঁকি একবার চোখ তুলে তাকায়। সাগরের ঘোর লাগা দৃষ্টি সে খুব ভালোই বুঝতে পারছে। সাত পাঁচ না ভেবে আবারও নিজের কাজে মনোযোগী হয় উষা। কিন্তু সাগর কোনো কিছুতেই কনসেন্ট্রেট রাখতে পারছে না। কেমন হাঁসফাঁস লাগছে তার। হঠাৎ করেই মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে একা একা কেন বসে বসে হাঁসফাঁস করবে? এই মেয়েকে জ্বালাতে হবে। যেই ভাবা সেই কাজ। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো সাগর। ধীর পায়ে এসে দাঁড়ালো উষার পেছনে। উষা নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে সাগর কখন পেছনে এসে দাঁড়িয়েছে টের পেল না। এটা কিভাবে আয়রন করছিস? হচ্ছে এটা? একটা কাজও ঠিক মতো পারিস না। অতি পরিচিত মানুষ পুরুষ মানুষের এমন গম্ভীর স্বরে কিছুটা কেঁপে ওঠে উষা। ঘাড় ঘুরিয়ে জলদি পেছনে ফিরে সে। এখানে গরমে মারা যাচ্ছে সে। সাথে কোমরটাও মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আর ব্যাটা বলে কিনা কাজ হচ্ছে না। দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল উষা, অন্যের কাজ যখন এতই সমস্যা, তখন নিজের কাজ নিজে করে নিন না। আমার কাজ যখন পছন্দ হচ্ছে না, তাহলে নিজেই করুন। সাগর ভ্রু কুচকালো, থমথমে গলায় বলল, বউ থাকতে আমি কেন করব? আমি শিখিয়ে দিতে পারবো। কথাটা বলি আর এক মুহূর্তও দেরি করল না সাগর। উষার পিঠের ওপরে ঝুঁকে পড়ল সে। নিজের হাত রাখলো উষার হাতের ওপরে। উষার কাঁধের ওপরে নিজের থুতনি রাখলো। উষা হকচকিয়ে উঠল। ধরফর করতে লাগলো হৃৎপিণ্ড। আকস্মিক সাগরের এমন গাঢ় স্পর্শ কাঁপন ধরালো উষার সর্বাঙ্গে। সাগরের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে উষার গলায় কাঁধে। শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। শরীরের ভার ছেড়ে দিতে চাইছে উষার। দমবন্ধকর পরিবেশ। সাগর আর একটু ঘেঁষে দাঁড়ালো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি বাড়িয়ে দিল। সে তো উষাকে এভাবেই জ্বালাতে চেয়েছিল। কি সমস্যা আপনার? সুযোগ পেলে এরকম কেন করেন আপনি? ছাড়ুন আমায়। আমার থেকে দূরে থাকুন আপনি, একদম কাছে আসবেন না। সাগর অধর টেনে বাঁকা হাসল। নিজেকে উষার সাথে আরো নিবিড়ভাবে মিশিয়ে নিল। উষার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, দূরে না গেলে কি করবি? বলেই নিজের অধর ছোঁয়ায় উষার ঘাড়ে। উষা কেঁপে ওঠে। ঠিক সেই সময়েই ঘরে আগমন ঘটে সাদাফের। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এই দিনে দুপুরে কি সব আকাম করে বেড়াচ্ছে মানুষ। উষা কনুই দিয়ে সাগরের পেটে গুঁতা মারে। হঠাৎ এমন আক্রমণে সাগরের হাত আলগা হয়ে যায়। উষা সেই সুযোগে সাগরকে ধাক্কা মেরে সরে আসে। লজ্জায় মাথা নিচু করে রাখে। কি হচ্ছে তার সাথে আজ? ভাইজানের সামনে যেমন তেমন ভাইজান তো আর এসব নিয়ে খোঁটা দেবে না। কিন্তু এই বদের হাড্ডিটা তো মেরেই ফেলবে। কি ভাও, তোমার রোম্যান্সে ব্যাঘাত ঘটালাম না তো? সাগর চোখ ছোট ছোট করে বলে, তা একটু করেছিস তো বটেই, মাত্রই তো স্টার্ট করেছিলাম। এগুলোতে দিলি কই? এমন লাগামহীন কথায় উষার কান গরম হয়ে গেল। এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক ছুটে বাইরে চলে আসে। সাদাফ সেদিকে তাকিয়ে থেকে বলে, কি করতে চাচ্ছ বলো তো ভাইয়া? তুমি না বললে উশিকে ডিভোর্স দিকে, তাহলে ওর এত কাছে যাচ্ছ কেন? তোমার মতলবটা আসলে কি? ছোট্ট ভাইয়ের এহেন কথায় সাগর শুধু মুচকি হাসে। সাদাফের মাথায় গাঁটটা মেরে বলে, মতলব বলতে তো কিছুই নেই, তবে তুই এসে যখন আমার রোম্যান্সে 12টা বাজিয়েছিস, তাহলে এখন এই কাপড়গুলো আয়রন কর। সাদাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। অবিশ্বাস্য স্বরে বলল, জিজু আর বুবু এসেছে, তাই তোমাকে আর উশিকে ডাকতে এলাম। আমি এখন এসব পারবো না। ওরা কখন এলো? এই তো 10 থেকে 15 মিনিট হবে। আচ্ছা যা, আমি আসছি। সাদাফ সম্মতি দিয়ে ঘর থেকে বের হতেই সাগর ফোন হাতে ব্যালকনিতে চলে গেল। দ্রুত কল লাগালো গালিবকে। কিরে শালা, তোকে কল দিই, কল ধরছিস না কেন? এমনই, এবার বোঝো
তোকে মানুষ কল দিলে সেটা না ধরলে অপরপক্ষের কেমন রাগ হয়? এসব কথা ছাড়, আগে বল ফিদানের কি খবর? গালিব তত্ত্ব নিঃশ্বাস ফেলল। কি খবর আর? আমি আর নেহাল আছি একসাথে, কিন্তু তুই না আসার ব্যাপারে টা ভালো চোখে দেখছে না। এদিকে তোর বউকেও দেখার জন্য পাগল হয়ে গেছে। সাগরের চোয়াল শক্ত করে ফেলল। এক হাতে ফোন ধরে আরেক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিল র্যালিংয়ে। দাঁতের দাঁত চেপে ক্রোধান্বিত স্বরে বলল, ওই বাস্টার্ডকে তো আমি পরে দেখব, তোরা আপাতত ওরে দেখে রাখ, আর ভুলেও যেন সে আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে। নেহাল অত্যধিক রাগী স্বরে বলল, হ্যাঁ, আমাদের ঠেকা পড়ছে তো ওকে সামনে রাখতে। দুদিন তো হয়েই গেল সে বাংলাদেশে এসেছে, আজকে আমার বাসায় নিয়ে যেতে হবে। নিজের ঝামেলা নিজে বুঝে নি, আর কতদিন নিজের অনুভূতি থেকে পালিয়ে বেড়াবি? গালিবের সাথেই ছিল নেহাল, আর ফোনটাও স্পিকারে ছিল। সবই শুনেছে সে। সাগর আর কোনো প্রত্যুত্তর করল না। কেটে দিল সে। নিষ্পলক চোখে তাকিয়ে রইল অদূরে গেটের পাশে লাগানো বাগানবিলাস আর কাঠগোলাপ গাছের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ দুটি বন্ধ করে নিল সে। মনে করতে লাগলো 6 থেকে 7 বছর আগের স্মরণীয় সে দিনের কথা। সাদাফ নিচে এসে বসল মুহিবের পাশে। মাহিদকে কোলে নিতে নিতে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে আহত দৃষ্টিতে তাকালো মুহিবের দিকে। করুণ গলায় বলল, তুমি দুলাভাই হিসেবে কলঙ্ক জিজু। এত করে বললাম যে তোমার বসের ওই সুন্দরী মেয়েটার সাথে একটা ব্যবস্থা করে দাও, সেটা তো দিলে না। মুহিব সাদাফের বাহুতে একটা চাপড় মেরে বলল, আমি কেন ব্যবস্থা করে দেব? লাইন কি আমি করব নাকি? তারপরে সামনের দিকে আর চোখে তাকিয়ে সাদাফকে চোখ মেরে বলল, অবশ্য আমি এখনো ফিট আছি। পটালে নিজের জন্যই পটাবো, তোর জন্য পটাবো নাকি? সাদাফ ঠোঁট কামড়ে হেসে উঠল। সামিন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মুহিবের দিকে। উষা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার বোনটা মনে হয় নদীর জলে ভেসে এসেছে। তুমি বিয়ে করবে আর আমার বোন বসে বসে কপাল চাপড়াবে নাকি? আরে সালি সাহেবা যে, তা বোনকে কার কাছে নিয়ে দিবে? ওই বার্মন বাড়ির ওই ফুলকো মেয়ার কাছে। উষাকে দেখেই মাহিদ সাদাফের কোল থেকে নেমে পড়ল। এক দৌড়ে উষার কোলে উঠে গেল। গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাতে ভুলে গেছো শান্তি, আমার তাতে একটুও কথা বলো না। বলেই কান্না শুরু করে দিল। উষার প্রতি তার আলাদাই এক টান। মায়ের পরে সে উষার কাছেই মায়ের মতো আদরটা পায়। উষা কানে ধরে সরি বলল, চোখ মুখ আদরে ভরিয়ে দিতে লাগলো। উষা মাহিদকে কোলে নিয়ে গিয়ে বসলো সাদাফের পাশে। কেমন আছো সামিন আপু? সামিন একগাল হাসলো। উঠে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো রে। তুই? এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখলে সাদাফ, পরই হয়। আমি যতই নিজের ছোট বোন মানি না কেন, আমাকে দুধ ভাত মানে তোমার বোন। উষা ঠোঁট টিপে হাসল। কি আর জিজ্ঞেস করবো তোমায়? তুমি নিজের শ্বশুর বাড়িতে বসে নিজের বউ আর শালার সামনে নিজের জন্য গার্লফ্রেন্ড ঠিক করছো। ভালো তো আছোই। মহি ভুল হওয়ার মতো করে কানে ধরে মুখে মিষ্টি হাসি তুলে বলে, কেউ একজন আমাকে বলছিল পরের বার তার জন্য পায়েল নিয়ে আসি। উষা খুশিতে গদগদ হয়ে গিয়ে বসল মহিবের সোফার হাতরে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সাগর। সব সময়ের মতো এবারেও গম্ভীর মুখখানা নিয়ে হাজির হলো আড্ডায়। পায়েলের কথা শুনে কপাল কুঁচকাল সে। জলদ গম্ভীর স্বরে বলল, কিসের পায়েলের কথা বলছো জিজু? উপস্থিত সকলে তাকালো সিঁড়ির দিকে। সাগর সামনে এগোতে এগোতে সালাম দিল দুলাভাইয়ের উদ্দেশ্যে। উষার কোলে মাহিদ আছে, তাই গিয়ে দাঁড়ালো উষার সামনে। উষা হতবাক হয়ে তাকিয়ে রইল সাগরের দিকে। পরনের কাপড় চেঞ্জ করে এসেছে। শুভ্র শরীরে কেমন মেরুন রঙের টি শার্ট আর হফ হোয়াইট রঙের শর্ট প্যান্ট জড়িয়েছে সাগর। দেখতেই কেমন বুকে দ্রিম দ্রিম শব্দ শুরু হলো। মনে হচ্ছে এই মুহূর্তে এই গেট আপ না নিলে একটুও মানাতো না। উষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। সত্যি বলতে সকলের সামনে উষা এমন দৃষ্টিতে তাকিয়ে থাকায় সাগর অপ্রস্তুত হয়ে গেল। হাত বাড়ালো মাহিদকে কোলে নেওয়ার জন্য। উষা দিন দুনিয়া ভুলে এমনভাবে তাকিয়ে আছে সাগরের দিকে।
সাগর কখন যে উষার কাছে এসে দাঁড়িয়েছে টের পায়নি সে। সাগর উষার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মাহিদকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, জুনিয়র, চট জলদি মামার কোলে চলে আসো তো। সাগরের কথায় সম্বিত ফিরে পেল উষা। লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। সরাসরি সাগরের দিকে না তাকিয়ে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল উষা। না, আমি তোমার কোলে যাব না। সাগর ভ্রু কুচকাল, অধরে হাসি টেনে বলল, মামার কাছে এত এত চকোলেট আছে, তুমি না আসলে ওগুলো নাইলাকে দিয়ে দেব। দিয়ে দাও, আমাতে উতে আনতে দিতে দিবে। সাগর হাসি হাসি মুখে বলল, জানো, তোমার উষা আন্টিকেই তো আমি চকোলেট কিনে দেই, তাহলে উষা আন্টি কি করে তোমাকে চকোলেট কিনে দেবে? উষার নাক মুখ ফুলিয়ে কটমট করতে লাগলো। কণ্ঠে তেজ নিয়েই বলল, কি বলছেন এসব আপনি? মিথ্যে কি বললাম? সাগরের সোজা সাপটা উত্তর। অন্যদিকে সাদাফ এদের দুজনকে এভাবে লড়তে দেখে বলল, বাপ, তোর কারো কোলেই যেতে হবে না, আমার কোলে আয়। তোর বাপ বৈষম্য করছে, শুধু শালির জন্য পায়েল নিয়ে এসেছে। মুহিব নাক মুখ কুচকে ফেলল। সন্দিহান দৃষ্টিতে তাকালো সাদাফের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, এ কি সাদাব, তুমিও যে মেয়েদের মতো সাজগুজ করো, আবার পায়েলও পরো, এটা তো আমার জানা ছিল না। শেষমেশ তুমিও সাদাব থেকে সাদিপা। চিন্তা করিস না শালা, তোর জন্য আমি এখনই পায়েলের ব্যবস্থা করছি। ইস, এই মুহূর্তে আরিশাকে বড্ড মিস করছি, বেচারি। উপস্থিত সকলে একসাথে তাল মিলিয়ে হেসে উঠল। সাদাফ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হোয়াট দ্য ফাউল কথা জিজু, কী সব বলছো তুমি? আমি তো ওইসব মিন করিনি। আমি বলেছি ওর জন্য একা গিফট এনেছ, আমাদের জন্য কিছু আনোনি। মোহিত তবুও মানল না, মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো, এটাই তুই, এটাই বুঝেছিস। সাদাফ এবার মাহিদকে ডাকলো, বাবা এদিকে আসো তো, সাদু মামা তোমাকে কিছু বলবে, এসো, পরে ঘুরতে নিয়ে যাব। উষা হাসতে হাসতে বলল, তোর এসব ভাওতাভাজি মাহিদ খুব ভালোই বোঝে। একদিন ঘুরতে নিয়ে গেছিস, পরে? উষা জানত মাহিদ তার কোল থেকে যাবে না, যেখানে সাগরের কোলেই যায়নি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে, বিশেষ করে উষা আর সাগরকে অবাক করে দিয়ে মাহিদ হেঁটে গেল সাদাফের কাছে। সাদাফ মুহিবের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। বাবা বলো তো, তুমি রাতে কোথায় ঘুমাও? মাম্মাম পাপার মাঝখানে? সাদাফের এমন অদ্ভুত প্রশ্নে সামিন অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল ওর দিকে। কিন্তু সামিনকে আরও অবাক করে দিয়ে তার 2.5 বছরের ছেলে উত্তর করল, হ্যাঁ, আমি তো মাম্মা পাপ্পার সাথে ঘুমাই। পাপ্পা মাম্মা দুজন আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। মানে তুমি তোমার পাপা আর মাম্মামের মাঝখানে ঘুমাও, তাই তো? সামিন বিস্ফোরিত নয়নে একবার নিজের ছেলের দিকে তাকায় তো একবার ভাইয়ের দিকে তাকায়। কিং কর্তব্য বিমূঢ় সামিন কি করবে বা বলবে বুঝে পায় না। এদিকে শালা শালির সামনে নিজের ছেলের মুখে এমন কথা শুনে মুহিব শুকনো গলায় খুক খুক করে কাশতে থাকে। উষা নিজেও লজ্জায় মাথা নিচু করে আছে। সে বুঝতে পারছে না তার এভাবে লজ্জা পাওয়ার কারণ কি। সামিন নিজেও লজ্জা পেল। সাগর না থাকলে হয়তো এত লজ্জা পেত না। সামিনের পা থেকে ঘরে পড়ার স্লিপারটা খুলতে খুলতে এগিয়ে যায় সাদাফের দিকে। ওরে বদমাইশ, বড় বোনকে নিয়ে ফাজলামি করছিস? মুহিব সামিনের হাত ধরে ফেলে। ধুর সান, শালা দুলা ভাইয়ের সম্পর্কটাই এমন দুষ্টুমি হবে, ভাবে রেগে যাওয়ার কি আছে। সাদাফ যেন ভরসা পেল, সাগরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দুলা ভাই, আমাদের এই আনরোমান্টিক ভাইটাকে একটু রোমান্টিক বানিয়ে দিতে পারবে? নয়তো আমার বোনের বিপদ। কয়দিনের কোর্স করতে হবে বলো তো? সাগর রাগী দৃষ্টিতে তাকালো সাদাফের দিকে। চোখ দিয়েই ভস্ম করে দিচ্ছে যেন সাদাফকে। মুহিব সাদাফের কাঁধে হাত রেখে বলে, শালা তোর চোখে প্রবলেম। আমার বড় শালাবাবুর আমার থেকেও বেশি রোমান্টিক। নিজের বোনকে খেয়াল করলি না তো, তাই বুঝিসনি। তারপর চোখে কিছু একটা ইশারা করল মুহিব। সাদাফ ইশারা লক্ষ্য করে কিছু বলার আগেই সামিন ধুম করে কিল বসিয়ে দেয় সাদাফের পিছে। তারপর চলে যেতে যেতে বলে, দুপুরে রান্না করতে হবে না, আমি রান্না করে এনেছি, খাবার টেবিলে এলেই পেয়ে যাবি। কথা ছিল উষা গরুর মাংস রান্না করবে, কিন্তু সামিনের জন্য আর রান্না করা হলো না। আজকে সিজান ভুঁইয়া আর সাগরকে ওই অফিসে যাননি, বাসাতেই থাকার প্ল্যান ছিল তাদের, তাই একসাথে খেতেও বসেছে। নীরবতা ভেঙে সিজান ভুঁইয়া বললেন,
নেহালের সাথে তোমার একটা ভিনদেশি বন্ধু দেখলাম, 2 দিন হলো দেশে এসেছে। আমার সাথে কালকে এই রেস্টুরেন্টে দেখা হলো। গালিবও ছিল সাথে। ছেলেটার নাকি খুব শখ আমাদের বাড়িতে আসবে, তাই আমি দাওয়াত দিয়ে এলাম। সাগরের হাত থেমে গেল। চোয়াল শক্ত করে ফেলল সে, কিন্তু বাবার দিকে তাকালো খুব শান্ত দৃষ্টিতে। তারপর রাশভারী কণ্ঠে বলল, আমার বন্ধু আমি বুঝবো কখন বাড়িতে আনতে হবে। আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবে না একদম। নিজের কথা শেষ করে বেসিং থেকে হাত ধুয়ে গটগট পায়ে চলে গেল উপরে। সাগরের হাত থেমে গেল। চোয়াল শক্ত করে ফেলল সে, কিন্তু বাবার দিকে তাকালো খুব শান্ত দৃষ্টিতে। তারপর রাশভারী কণ্ঠে বলল, আমার বন্ধু আমি বুঝবো কখন বাড়িতে আনতে হবে। আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবে না একদম। নিজের কথা শেষ করে বেসিং থেকে হাত ধুয়ে গটগট পায়ে চলে গেল ওপরে। কেটে গেল আরও 2 দিন। ছোটনের বিয়েরও আরও বেশি দেরি নেই। এই তো কালকের দিন পরেই গায়ে হলুদ। আরাফ আর রাদিফ গতকাল রাতেই ঢাকা ত্যাগ করে পাড়ি জমিয়েছে গাজীপুরের উদ্দেশ্যে। বাকিরা সবাই আগামীকালকেই রওনা দেবে। ধরণীতে আধার নেমেছে আরও আগে। চারপাশে যানবাহনের শব্দে মাথা ধরে যাচ্ছে ফিদানের। এই মুহূর্তে গালিবের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আছে সাগর, ফিদান, গালিব, নেহাল ও নাফিস। ফিদান এবার খুব বিরক্তি নিয়েই জিজ্ঞাসা করল, রিপ, উইল ইউ নট টেক মি টু ইউর হোম? সাগর কপালে ভাঁজ ফেলল, কিছুটা ক্রোধ নিয়েই বলল, ফিদান, আই টোল্ড ইউ না, আমার মা, চাচি এবং আমার ভাইয়েরা কেউই বাসায় নেই। সবাই ছোট মামার বিয়ে খেতে গেছে। খালি বাসায় তোমাকে নিয়ে তো ঠিকঠাকভাবে আপ্যায়ন করতে পারবো না। ফিদানকে ইংরেজিতেই উত্তর দিয়েছে। আমি বাংলা লিখে ফেললাম অনেকের সুবিধার্থে। একটু থেমে কিছু একটা ভেবে চিনতে ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, তুমি যাকে দেখতে চাচ্ছ সে নিজেও বাসায় নেই, তো গিয়ে লাভ কি? ফিদান ভাবুক হলো। গালিব আর নেহাল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের বন্ধু আর ভাইয়ের দিকে। কি অবলীলায় মিথ্যা বলে দিল সাগর, অথচ এই ছেলেটাই মিথ্যে কথা সহ্য করতে পারে না। সাগর তাকালো নিজের বন্ধুদের দিকে, 2 ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি হয়েছে? গালিব আর নেহাল দুপাশে মাথা দোলায়। বোঝায় কিছু হয়নি। নীরবতা ভঙ্গ করে ফিদান ছোট্ট করে উত্তর দেয়, ফাইন। রাতের খাবার শেষ করে সিজান ভুইয়া আছেন নিজের কক্ষে। নিজের ভাইদের সাথে ফোনালাপ সেরে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঘুম দরকার ওনার। সাদাব আর উষা বসে আছে উষার কক্ষে। দুজন মিলে পরিকল্পনা করছে একটু ভিন্ন কিছু করার। দেখ, বড় ভাইয়া বাসায় নেই, গালিব ভাইয়ার ফ্ল্যাটে আছে বন্ধুদের সাথে। আমার সাথে কথা হয়েছে, বলেছে ডিনার ওখানেই করবে। বাসায় আসবে কিনা শিওর নেই। তো আমি এখন কি করব? সাদাফের কথায় নির্লিপ্ত জবাব উষার। সাদাব দীর্ঘশ্বাস ফেলে গমগমের স্বরে বলে, উশির বাচ্চা, আজকে এমন একটা সুযোগ কিভাবে হাতছাড়া করতে যাচ্ছিস? আমি আরিশাকে বলে রেখেছি, এখন কথা না বাড়িয়ে চল বের হই। উষা কতক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। তারপর ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ মুখ কুচকে বলল, আচ্ছা, আগে ফুপির বাসায় গিয়ে আপুকে নিব, তারপর ঘুমাবো। আর শর্ত একটাই, আরিপুকে তোর বাইকে উঠতে হবে। সাদাব অসহায়ের মতো মুখ করে বলল, ঠিক আছে মেরিমা, আমার বাইকই উঠবে। ওই শাকচুন্নির জন্মই তো হয়েছে আমাকে জ্বালিয়ে মারতে। বলতে বলতেই উষার কক্ষ ত্যাগ করে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। একঘেয়েমি জীবন আর ভাল লাগছে না। ভাইয়া আসার আগেই সবাই কত হাসি খুশি ছিল। রাতের বেলাতে রাইডে বের হতো, রাত জেগে কত ড্রামা আর মুভি দেখত। অথচ ভাইয়া আসার পর থেকেই এসব কিচ্ছু হচ্ছে না। তাই তো জোর করে উষাকে রাজি করিয়ে বাইরে বের হবে এখন। যেদিকে চোখ যাবে আর যতক্ষণ ঘুরতে ইচ্ছে করবে ততক্ষণই ঘুরবে। সাগর বাসায় ফিরেছে আরও ঘণ্টাখানিক আগে, কিন্তু বাসার কেউই টের পায়নি। গালিব আর নেহাল আছে ফিদানের সাথে। বাসা খালি, আবার উষা একা ঘুমোতে পারে না, সেই চিন্তা করেই সাগর ফিরে এসেছে। আজকে উষার রুমেই ঘুমানোর চিন্তা ভাবনা করেছে সে। সাগর শাওয়ার নিয়ে সবেমাত্র বের হলো ওয়াশরুম থেকে। আধ ভেজা শরীর, কোমরে সাদা টাওয়েল জড়ানো, মাথার চুল বেয়ে মুক্ত দানার মতো চুইয়ে চুইয়ে পড়ছে পানি কণা। গলায় ঝুলানো আরও একটা সাদা টাওয়াল দিয়ে মাথা মোছার চেষ্টা করছে। আর শীতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সাগর। উজ্জ্বল ফর্সা পেটানো শরীরটা যে কোনো মেয়েকে কুপকাত করতে সক্ষম। মাথা মোছা শেষ করে হাতের বাইসেপ দেখতে লাগলো সাগর।
উষার রুমে যেতে হবে। ঝটপট করে একটা ব্ল্যাক কালারের টি শার্ট আর শর্ট প্যান্ট পরে নিল সে। কিছুটা সময় অতিবাহিত হয়েছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে 12:33। এই বেলায় সাগর এসে দাঁড়িয়েছে উষার কক্ষের সামনে। হাত বাড়িয়ে দরজার হাতল ধরার আগেই পকেটে থাকা ফোনটা বিকট শব্দে ঝঙ্কার তুলো। এত রাতে আর এমন অবেলায় ফোন পেয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে সাগরের। দাঁড়িয়ে যায় দরজার সম্মুখে। স্ক্রিনে ভাসতে থাকা নিহারের নামটা দেখেই তড়িঘড়ি করে কল রিসিভ করলো সে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, কোনো সমস্যা? এত রাতে কল দিলি যে? এত বিরক্ত বোধ কিসের তোর? মনে হচ্ছে বউয়ের সাথে রোমান্স ব্যস্ত ছেলে। আরও একটা জুনিয়র সাগর ডাউনলোড করার প্রতিক্রিয়া চলছিল বুঝি? তা কত দূর? ফোনটা নিহালের হাতে থাকলেও জবাবটা দেয় গালিব নিজে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আর এই ব্যাটার এমন ব্যবহার দেখে ঠিক হজম করতে পারে না গালিব। এসব কি ধরনের কথাবার্তা বলছিস? সবসময় ফাজলামো ভাল লাগে না। আর এখনই কিসের বাচ্চা? আগে বউয়ের সাথে দিনরাত রোমান্স করব, অন্তত পক্ষে বিয়ের 5 বছরের আগে বাচ্চা নিব না। নেহাল দুষ্টুমির স্বরে বলল, ভাই তুই বিয়ে করেছিস 5 বছর প্লাস, প্রায় 6 বছর। তাইলে তোর মতে এখন বাচ্চা নেওয়ার পারফেক্ট সময়, তাই তো? বলেই হুহা করে হাসতে লাগলো নেহাল আর গালিব। সাগর সেসবে পাত্তা না দিয়ে বলল, কি জন্য কল দিলি সেটা বল। আমরা সকলেই একটু ঘুরতে বের হয়েছি, ধানমন্ডি লেকে যাব, তুইও আয়। খুব বেশি দেরি করব না, বাসা থেকে তো আর খুব বেশি দূরে না। ঠিক আছে, আসছি আমি, তোরা থাক। একবার বন্ধ দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরখ করে নিল সাগর। ইচ্ছে না থাকলেও যেতে হচ্ছে। না গেলে আবার কি বেফাস কথা বলে ফেলবে এরা। কোনো বিশ্বাস নেই এদের সাথে। সাদাফ আর উষা এলিফেন্ট রোডের দিকে যাচ্ছে। আরিশাকে আনতে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আর সাথে নেওয়া হলো না। সাদাফ আর আরিশা একসাথে আছে আর এরা ঝগড়া করবে না তা কি হয়? কথা কাটাকাটির এক পর্যায়ে সাদাফ ঠাস করে এক কিল বসিয়ে দেয় আরিশার পিঠে। আর এ কারণেই আরিশা আসেনি। সাদাফও নিজের বাইক আরিশাদের বাসার গ্যারেজে রেখে এসেছে। উষার বাইকেই উঠেছে সে। এলিফেন্ট রোডের শুরুতেই দেখা মিলে ট্রাফিক পুলিশে। উষা ঘাবড়ায়নি। আগে পরে বহুবার এমন পুলিশের মোকাবিলা তারা দুজন করেছে। স্টপ স্টপ, এত রাতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে কোথায় যাওয়া হচ্ছে? 3 জন ট্রাফিক পুলিশ একসাথে দাঁড়িয়ে আছে। তাদের থেকে একটু দূরে পুলিশের জিপ দেখা যাচ্ছে। সাদাফ তড়িঘড়ি করে বাইক থেকে নেমে দাঁড়ায়। মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ট্রাফিক পুলিশটা অত্যন্ত কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার মুখপানে। তারপর সাদাফের দিকে তাকিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে, আমরা কি পূর্ব পরিচিত? তুমি কি আমাকে চেনো? না। তাহলে এমনভাবে জিজ্ঞাসা করছো কেমন আছেন? মনে হচ্ছে পূর্ব পরিচিত আমরা। যাকে নাম কি? আবরার ভুরিয়া। উষা 3 জন পুলিশ কর্মকর্তাদের মধ্যে থেকে একজনের লোলুপ দৃষ্টি উপলব্ধি করতে পেরে সাদাফের পেছনে গিয়ে দাঁড়ায়। তেমন একটা ভয় না লাগলেও মনটা কেমন খচখচ করছে। সাদাফের বাহু আঁকড়ে ধরে নিজেকে আড়াল করে নেয়। সাদাফের বাহুতে রাখা উষার হাতের উপরে সাদাফ নিজের হাত রেখে অভয় দেয়। কাচুমাচু করতে করতে উষা বলে, মধ্যরাতে 2 ভাই মিলে একটু ঘুরতে বের হয়েছে স্যার। যে পুলিশ কর্মকর্তা অদ্ভুত লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল উষার দিকে, সে বিদ্রুপের হাসি দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, কেমন ভাই? এমন ভাইদেরকে নিয়ে কত ফুর্তি করতে দেখেছি। তা এখন কি ফষ্টি নষ্টি করার জন্য চিপা চাপায় খোঁজ করছো, নাকি ফষ্টি নষ্টি করেই বাসায় ফিরছো? ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় উষা। রাগের শরীরটা রিরি করছে। এমন কুরুচিপূর্ণ কথায় উষার গা পিত্তি জ্বলে যাচ্ছে। সাথে সাদাফকে নিয়ে এমন একটা কথা বলে লজ্জাও লাগছে উষার। সাদাফ আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের পোশাক পরিহিত বিকৃত মস্তিষ্কের পুরুষটির দিকে। ইচ্ছে তো করছে মাটিতে পুঁতে ফেলতে। পাশ থেকে অন্য একজন পুলিশ সাদাফকে পরখ করে বলল, এই বয়সে গায়ে রক্ত গরম থাকে, তবে নিজের এই তেজ আর গরম চোখ যার তার সাথে দেখাতে আসবে না। আপনারা ভুল ভাবছেন। না জেনে বুঝে ভাইবোন নিয়ে এমন কুমন্তব্য করবেন না, যাতে করে পরবর্তীতে নিজেদেরকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। প্রথমে যে পুলিশ কর্মকর্তা কথা বলেন ওনার নাম হলো রফিক হাসান। তিনি গম্ভীর স্বরে বললেন, তুমি আমার ছেলের বয়সী, সত্যি করে বলো,
তো মেয়েটা তোমার কি হয়? ক্ষমা করবেন স্যার, আপনারা আমাদের গাড়ির লাইসেন্স চেক করবেন, সবকিছু ঠিক থাকলে ছেড়ে দিবেন। এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার বা করে হ্যারেস করার তো কোনো অধিকার আপনাদের নেই। রফিক হাসান শুষ্ক হাসলেন। সেটা তুমি ভুল বলোনি, কিন্তু গতকাল রাতেও ঠিক এই সময়টাতে তোমাদের মতো দুজন ছেলে মেয়ে নিজেদেরকে ভাই বোন দাবি করে, কিন্তু সকালেই মেয়েটির লাশ উদ্ধার করতে হয়। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বলো? সাদাব কিছুক্ষণ চুপ থাকে, তারপর থমথমে কণ্ঠে বলে, ও আমার চাচাতো বোন, কিন্তু নিজের বোন না থাকায় ওকেই নিজের বোনের মতো ট্রিট করি। আর ওর সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, আর সেটা হলো আমার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী, সম্পর্কে আমার বড় ভাবি। আপনাকে পুরোপুরি বিশ্বাস করি কিভাবে? সালাম, স্যারকে ডেকে নিয়ে আয় তো। এই জটিল সমস্যা স্যার নিজেই দেখুক। পুলিশের SI আবির মৃধা জিপের অপোজিটে দাঁড়িয়ে নিজের কলেজ এবং ভার্সিটির পুরনো বন্ধুদের সাথে কথা বলছিলেন। সেই ভার্সিটি জীবনের পরে আজকে হঠাৎ বন্ধুদের সাথে দেখা, নিজের অস্তিত্ব জানান দিতে সালাম সেখানে এসে প্রথমে গলা ঝাড়ি দেয়। আবির মৃধা ভ্রু কুচকে প্রশ্ন করে, কি হয়েছে? স্যার, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে ধরেছি, সাথে বাইক আছে। ছেলেটা বলছে সম্পর্কে তারা ভাই বোন, আবার মেয়েটা নাকি তার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী। বিরক্তিতে আবিরের মুখে তেতো হয়ে যায়। বন্ধুদের দিকে তাকিয়ে বলে, শালা বালের চাকরি করছি, এত ধরনের মানুষ যে দেখতে হয় এই পেশায়। নিজের ভাই বউকে নিয়ে এত রাতে ঘুরতে বের হয়েছে, রিডিকিউলাস। গতকালকেও এক যুগল ভাই বোনের সম্পর্কে কথা বলে টুটু পড়ায় আমাদের, আর সকালেই মেয়েটার মৃতদেহ উদ্ধার করছি। চল তো গিয়ে দেখি। আবিরের সাথে আরও 4 জন যুবক পা বাড়ায় সামনের উদ্দেশ্যে। কি হয়েছে রফিক সাহেব? কথাটা বলে সামনে তাকাতেই আবিরের দৃষ্টি স্থির হয় পরিচিত এক যুবকের দিকে। দেখে কেমন জানি চেনা চেনা লাগছে তার। সাদাব অত্যন্ত নম্র এবং ভদ্রতা বজায় রেখে সালাম দিল। পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহুরে হতেই সাগর, নিহাল আর গালিব অদ্ভুত দৃষ্টিতে সামনে তাকায়। সাগররা লেকে না গিয়ে এলিফেন্ট রোডের দিকেই ঘোরাঘুরি করছিল। হঠাৎ করেই পুরনো বন্ধু আবিরের সাথে দেখা, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তারা। এমন কিছু যে হবে এটা কি ওরা জানতো? আবির সালামের প্রতি উত্তর করে জিজ্ঞাসা করল, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি। আমার ছোট ভাই নাবিল চাচ্চুর ছোট ছেলে সাদাফ। সাদাফ আর উষা চমকে ওঠে। আতঙ্কিত নয়নের সামনে তাকায় দুজনে। গলা শুকিয়ে আসে। সামনে ঠায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয় আরও বেড়ে গেল। পুলিশের ঝামেলা শেষ করা যেত, কিন্তু এখন তো সাগর সহ বাসায় সকলেই জানবে। সাগরকে দেখেই মাথা নিচু করে ফেলে দুজনে। নিহাল কিছু বলার জন্য সামনে অগ্রসর হয়, কিন্তু সাগর নিহালকে বাধা দেয়। হ্যাঁ, তাই তো এমন চেনা চেনা লাগছে। ওটা কি উষা? সাগর আবির আর রফিক সাহেবের দিকে তাকায়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, স্যার, আসলে আমি আর আমার ওয়াইফ বাহিরে ঘুরতে বের হয়েছিলাম। আমার ছোট ভাইও তার বাইক নিয়ে বের হয়ে যায়, আর পথিমধ্যে আমার বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমার ওয়াইফকে বাইকে উঠিয়ে দিই বাসায় চলে যাওয়ার জন্য। উষা কখনো ভাবেনি সাগর ভাই সকলের সামনে নিজের ওয়াইফ বলে স্বীকার করবে। আবিরও কোনো প্রতিউত্তর করেনি, সবটাই জানা আছে তার। সাগরের মুখে ওয়াইফ শব্দটা শুনে আর বর্ণনা অনুযায়ী উষার সৌন্দর্য দেখে ফিদানের বুঝতে বাকি রইল না এটাই সাগরের স্ত্রী উষা। ফিদানের চোখ মুখ খুশিতে চকচক করছে। অস্ত্রে মিষ্টি হাসি ফুটিয়ে বলে, হে বেবি গার্ল, ইউ লুক সো হট অ্যান্ড স্টানিং। Your hotness distracted me. If I am not wrong, then you are Usha. I am right. উষা অবাক হলো। তার সামনে দাঁড়ানো সাদা চামড়ার লোকটার সুশ্রী মুখখানা দেখেই বোঝা যাচ্ছে লোকটা ভিনদেশি। বড় আব্বু যে সাগর ভাইয়ের বিদেশি বন্ধুর কথা বলেছিলেন, এটাই কি সেই বন্ধুটা? তবে কেমন জানি চেনা চেনা লাগছে লোকটাকে। নিজের বিস্ময় ভাব কাটাতে পারল না উষা। চোখ গেল সামনে দাঁড়ানো 6 ফুট লম্বা সুদর্শন পুরুষটার দিকে, যে সম্পর্কে উষার স্বামী। রক্তচক্ষু আর অগ্নিরূপ ধারণ করা সাগর ভাইকে দেখে উষার আত্মারাম খাঁচা ছাড়া। চোখ দিয়েই মেরে ফেলছে মনে হচ্ছে। গাড়ি ফিদানের কাঁধে হাত রেখে ইংরেজিতে বলে, ফিদান,
ও বাঙালি নারী, আর বাঙালি নারীদের তুমি এরকম ভাষায় সম্বোধন করতে পারো না। নারীরা মায়ের জাত, আর কোনো স্বামী নিজের সামনে একজন পরপুরুষের মুখ থেকে স্ত্রীর এমন প্রশংসা গ্রহণযোগ্য করবে না।